हेलो स्टूडेंट्स, वेलकम टू योर फेवरेट एनसीएसएम फाउंडेशन कोचिंग क्लास। तो এই ভিডিওতে আমি করাবো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এর নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো এরই মধ্যে যে টপিকগুলো আমি বেছেছি সেটা হচ্ছে এক নম্বরে রয়েছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো ম্যাগনেটিক ফ্লাক্স সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব আজকে আমরা। দু নম্বরে হচ্ছে ফ্যারাডেজ লজ অফ ইএমআই মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আর তিন নম্বরে হচ্ছে লেঞ্জেস ল। তো এই তিনটে সাব টপিক আজকে আমরা ডিটেলসে জানবো, সঙ্গে ট্রাই করব কিছু নিউমেরিক্যালস করার, ঠিক আছে, বা কিছু কনসেপচুয়াল কোশ্চেন সলভ করার। তো একটা একটা করে আমি আজকে শুরু করছি। আচ্ছা, তো ফার্স্টে আমরা চলে আসি এক নম্বরে, যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, তো ম্যাগনেটিক ফ্লাক্স সম্পর্কে এখন আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তো দেখো ফার্স্টে আমাদের এটা জানতে লাগবে যে ম্যাগনেটিক ফ্লাক্স আমরা ডিফাইন করি কার সাহায্যে। তো এর জন্য মেইন যেই জিনিসটা দরকার পড়ে আমাদের, তার নাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ওকে। তো এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা কিছুই না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা ম্যাগনেটের ক্ষেত্রে বা ম্যাগনেটিক ফিল্ডকে বোঝানোর জন্য আমরা ইমাজিনারি কিছু লাইন ড্র করি, যাতে ম্যাগনেটিক ফিল্ডটাকে বোঝানো যায় কোনো একটা রিজিয়নের মধ্যে। তো সেই জন্য আমরা কি ড্র করি? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তো সেই লাইনগুলোকে, ওই ইমাজিনারি যে লাইন, সেই লাইনগুলোকে আমরা বলি কি? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ফর এক্সাম্পল, আমি যদি এখানে ড্র করি এইটা, তাহলে কেমন হবে দেখতে জিনিসটা? ধরো এখানে একটা ম্যাগনেট রয়েছে, ম্যাগনেটের এটা হচ্ছে এন পোল, মিনস নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এস পোল। তো আমাকে যদি দেখাতে বলে যে এই ম্যাগনেটের ক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো চারিদিকে, সেটা এঁকে দেখাও, মানে ড্র করে দেখাও, তো তখন আমাদের লাগবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তো জিনিসটা দেখতে কেমন হবে দেখো। তো আমরা কি জানি যে ম্যাগনেটের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রেই নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স শুরু হয়, আর সেটা গিয়ে শেষ হয় সাউথ পোলে। আবার সেটা ম্যাগনেটের ভেতরে সাউথ থেকে নর্থে যায়। মানে ব্যাপারটা কেমন টাইপের? এই নর্থ পোল থেকে মনে করে শুরু হলো, এইটা এমন ঘুরে এই সাউথ পোলে এমন করে ঢুকবে, সাউথ পোলে এমন করে ঢুকবে। আবার এই ম্যাগনেটের ভেতরে এটা ফ্রম সাউথ টু নর্থে এমন করে চলে যাবে, ম্যাগনেটের ভেতরে। তো নর্মালি যদি ডিফল্ট কোশ্চেন আমাদের জিজ্ঞেস করে যে ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড, তার ডিরেকশন কী হবে, তখন আমরা কি বলবো? ফ্রম নর্থ টু সাউথ। মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যেটা আছে সেটা কোথা থেকে কোথায় যায়? ফ্রম নর্থ টু সাউথ। যদি ম্যাগনেটের ভেতর আমাদের জিজ্ঞেস করে, তো সেই ক্ষেত্রে উল্টো হবে, ফ্রম সাউথ টু নর্থ, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি টোটালটা আমি আঁকি, তাহলে পরে জিনিসটা দেখতে হবে ঠিক এই ধরনের, এই গিয়ে এই, ওকে। আর এখানে এমন টাইপের কিছু লাইন হবে, এখানে এমন টাইপের কিছু লাইন হবে, আর এখানে এই। তো কোনো একটা রিজিয়ানকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ওই ফিল্ডটাকে বা রিজিয়ানটাকে বোঝানোর জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ড্র করি। এটা একটা ইমাজিনারি লাইন, এটা কিন্তু এরকম এক্সিস্ট করে না, এটা আমরা ইমাজিন করে নিই। আমাদের অনেক অ্যাপ্লিকেশনে কাজে লাগে, অনেক সুবিধার জন্য আমরা এরকম করে ইমাজিন করে নিই। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ঠিক আছে। এইবার চলে আসি আমরা এই ম্যাগনেটিক ফ্লাক্সে। তো এই ম্যাগনেটিক ফ্লাক্স ব্যাপারটা কি, এটা একটুখানি মন দিয়ে বোঝা যাক। তো ধরো এখানে একটা সারফেস রয়েছে, ওকে, এখানে একটা সারফেস রয়েছে, আর এই সারফেসের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এমন করে পাস করে গেছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এমন করে পাস করে গেছে, ওকে। মানে এর ভেতর দিয়েও গেছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, এমন করেও গেছে, এমন করে পাস করে গেছে, ওকে। তো এখন আমাকে জিজ্ঞেস করেছে যে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স তাহলে কত হবে, ম্যাগনেটিক ফ্লাক্স তাহলে কত হবে।
তো মনে করো এই ক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি দু ধরনের হয়, একটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আর একটা হচ্ছে নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তো ফর ইউনিফর্ম অর ফর নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই আমরা ফার্স্টে কী করব, ফার্স্টে এই যে সারফেসটা দেখতে পাচ্ছ এরই মধ্যে একটা এলিমেন্টারি সারফেস নেব, এলিমেন্টারি এরিয়া। এলিমেন্টারি এরিয়া মানে কি? এলিমেন্টারি এরিয়া মানে হচ্ছে আমরা এর মধ্যেই এই সারফেসের মধ্যেই একটা এরিয়া নেব, ছোট্ট একটা এরিয়া যাকে আমরা DA দিয়ে ডিফাইন করলাম, DA। ঠিক আছে, তো মনে করো এই ক্ষেত্রে এই সারফেসের ক্ষেত্রেই যে DAটা আছে সেটা এইখানে কোনো একটা জায়গাতে আছে, এটা হচ্ছে আমাদের DA। ওকে, এবার দেখো এরিয়া হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তো এরিয়া যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে এই যে DAটা রয়েছে এটাকে আমরা নিশ্চয়ই এইভাবে লিখবো না, আমরা কি করে লিখবো? DA ভেক্টর। তো এখন কোশ্চেন হচ্ছে এই DA ভেক্টর বা এরিয়া ভেক্টরের ডিরেকশন কি হবে? তো ভেক্টরের মানে এরিয়া ভেক্টরের ডিরেকশন সবসময় ওই এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার হয় বা ওই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। ঠিক আছে, তো এখানে যেমন এই যে DAটা দেখতে পাচ্ছ, এখানে এই DA এর এরিয়া বা D এর যে সারফেস সেটা কোনটা? সেটা হচ্ছে এইটা, তাই তো? তো এর সঙ্গে পারপেন্ডিকুলার মানে এই, তাই না? তো এইটাকে আমরা DA ভেক্টর দিয়ে ডিফাইন করলাম, এ হচ্ছে আমাদের DA ভেক্টর। ওকে, তো আমরা এখানে কি পাচ্ছি? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাচ্ছি, এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, আর এখানে আমরা ছোট্ট একটা এলিমেন্টারি এরিয়া নিলাম, এটাকে আমরা ডিফাইন করছি DA দিয়ে। আর যেহেতু এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি, এই জন্য DA ভেক্টর দিয়ে আমরা এটাকে ডিফাইন করলাম। তো এটা হচ্ছে এর সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে, সারফেসের সঙ্গে সবসময় এটা থাকবে পারপেন্ডিকুলার। আচ্ছা, এবার চলে আসি, এবার আমাদের বলেছি কি ম্যাগনেটিক ফ্লাক্স বের করতে। আসল জিনিসে চলে আসি, ম্যাগনেটিক ফ্লাক্স। তো হোয়াট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স? সিম্পল, কিচ্ছু না। তো এখানে মনে করো যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা হচ্ছে B। তো Bও একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে B। তো এখানে এই যে সারফেসটা দেখতে পাচ্ছ, এই সারফেসের মধ্যে দিয়ে, এই DA সারফেসের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা হবে সেটা কত হবে? সেটাকে আমরা ডিফাইন করব এইভাবে, d phi ইকুয়াল টু B ভেক্টর ডট DA ভেক্টর। ওকে, d phi ইকুয়াল টু B ভেক্টর ডট DA ভেক্টর। তো এর মানেটা কি? এর মানেটা হচ্ছে কোনো এরিয়ার মধ্যে দিয়ে, মন দিয়ে শুনবে, কোনো এরিয়ার মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারলি কত পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাস করে গেছে সেটাকেই বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। আবার বলছি, কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে ম্যাগনেটিক যে ফিল্ড লাইন্স সেটা পারপেন্ডিকুলারলি কতখানি পাস করে গেছে সেটাকে আমরা বলবো কি? ম্যাগনেটিক ফ্লাক্স। তার মানে ম্যাগনেটিক ফ্লাক্সে কী করে লিখছি আমি এখানে দেখো, ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে অ্যাকচুয়ালি কিছুই না, ম্যাগনেটিক ফ্লাক্স ইজ টোটাল ম্যাগনেটিক field lines passing through any surface perpendicularly with the surface, মানে সারফেসের সঙ্গে সম্পূর্ণ পারপেন্ডিকুলারলি থাকবে with the surface। ওকে, এবার এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? মানে ব্যাপারটা আমরা মানে ম্যাথমেটিক্যালি কী করে রিপ্রেজেন্ট করব? তো ম্যাথমেটিক্যালি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো, d phi ইকুয়াল টু B ডট DA। তো এটাকে আরেকটুখানি যদি আমি এলাবোরেট করি জিনিসটাকে, তবে কি দাঁড়াবে দেখো, এখানে আমরা কি করতে পারি, d phi ইকুয়াল টু লিখতে পারি B ভেক্টর তো না, এটাকে আমরা
ডট দিয়ে লিখবো, ডট প্রোডাক্ট করবো যেহেতু, তো বি ভেক্টর লেখার দরকার নেই, এখানে আমরা লিখছি নর্মালি বি ইন্টু ডি এ ইন্টু কস থিটা, তাই না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডি ফাই ইকুয়াল টু বি ইন্টু ডি এ ইন্টু কস থিটা। তো এবারটা আমরা আঁকাতে চলে আসি। তো দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে না, সেটা হচ্ছে এইটা, আর তার ডিরেকশন হচ্ছে এই, তাই না? আর ডি এ যেটা আছে তার ডিরেকশন এই, তাই না? তো এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল সেটা তো এটা, সেটা হচ্ছে এইটা, আর এটা কি? এটা হচ্ছে থিটা। তার মানে এটা হচ্ছে ডি এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই ডি এ যে ভেক্টরটা আছে, মানে ডি এ যে এরিয়াটা আছে, তার মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে? তো তার মধ্যে দিয়ে ফ্লাক্স বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই যে বি ভেক্টরটা দেখতে পাচ্ছ, এর ডি এ বরাবর একটা কম্পোনেন্ট নিতে হবে, বি এর ডি এ বরাবর একটা কম্পোনেন্ট নিতে হবে। তো কম্পোনেন্টটা কত হবে? কম্পোনেন্টটা হবে বি কস থিটা, বি কস থিটা। কেন? কারণ থিটাটা হচ্ছে এইটা, থিটাটা হচ্ছে এইটা, তাই না? তো এইটা কত হবে? এই বরাবর ডি এ বরাবর যেই ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট উইল বি বি কস থিটা। তার মানে এখানে এইটা অ্যাকচুয়ালি কী হবে? এইটা অ্যাকচুয়ালি হবে বি কস থিটা। এইবার যদি আমরা একবারে এটাকে লিখতে চাই তখন কি করে লিখব? তখন লিখব বি কস থিটা ইন্টু ডিএ, বি কস থিটা ইন্টু ডিএ, তাই তো? আর বি কস থিটা ইন্টু ডিএ কে আমরা যদি ভেক্টর ফর্মে লিখতে চাই, দ্যাট উইল বি বি ডট ডিএ, কারণ কস থিটা করছি, তার মানে এটা হচ্ছে ডট প্রোডাক্ট। ঠিক আছে? তো এখানে ম্যাগনেটিক ফ্লাক্স কত হচ্ছে? ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ডি ফাই ইকুয়াল টু বি ডট ডিএ। এইটা হচ্ছে আমাদের আসল জিনিস, এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের আসল জিনিস। এরপরে শুরু হবে যে যদি এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে কি হবে, যদি এটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে কি হবে, যদি এটা নর্মাল সারফেস হয় তাহলে কি হবে, যদি এটা ক্লোজ সারফেস হয় তাহলে কি হবে। এই ধরনের কোশ্চেনগুলো আমরা এখন সলভ করার চেষ্টা করব। তো এই পুরোটা আমি এখন মুছে দিচ্ছি, মুছে আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। ঠিক আছে? তো এখানে দেখো সিম্পলি আমি যেটা বলছিলাম যে ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা কী দিয়ে ডিফাইন করব? আমরা ডিফাইন করব ডি ফাই ইকুয়াল টু বি ভেক্টর ডট ডি এ ভেক্টর, তাই না? বি ভেক্টর ডট ডি এ ভেক্টর। এইবার যদি এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয়, যদি এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয়, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয়, আর যদি এরিয়াটা ডিফাইন করেই দেয় প্রথম থেকে, মনে করো এরিয়া তোমাকে বলেই দিল এরিয়া হচ্ছে এ, এরিয়া প্রথম থেকে ডিফাইন করে দিল, তো সেই ক্ষেত্রে আমরা কি করে করব? সিম্পল, কিছুই নেই এর মধ্যে। ডি ফাই আমরা কি লিখব? ডি ফাই ডি ফাই ইকুয়াল টু বি ভেক্টর ডট ডি এ ভেক্টর, তাই তো? তো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে কি? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে থ্রু আউট দ্য রিজিয়ান, মানে যে রিজিয়ানের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেই রিজিয়ানে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনিটিউড আর ডিরেকশন সেম। তো সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা বলবো কি? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আবার বলছি, ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এমন একটা ম্যাগনেটিক ফিল্ড যার ম্যাগনিটিউড আর ডিরেকশন উইল বি সেম থ্রু আউট দ্য রিজিয়ান, প্রত্যেকটা পয়েন্টে সেম হবে ম্যাগনিটিউড আর ডিরেকশন। তো সেম থ্রু আউট দ্য রিজিয়ান, সেম থ্রু আউট দ্য রিজিয়ান, রিজিয়ানের প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনিটিউড আর ডিরেকশন সেম হবে। আচ্ছা, তো এখানে এবারটা এখানে চলে আসি। তো এখানে যদি আমরা বের করতে যাই যে টোটাল ফ্লাক্স কত, টোটাল ফ্লাক্স কত, কারণ এই যে ফ্লাক্সটা না, এটা হচ্ছে ডি এর জন্য ফ্লাক্স, আমাদের এর জন্য বের করতে হবে ফ্লাক্স কত। তো এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা নর্মালি এটাকে এরকম করে লিখতে পারি যে বি ডি এ কস থিটা, এরকম করে লিখতেই পারি, বি ডি এ কস থিটা। ওকে, আচ্ছা, তো এবার দেখো এখানে আমরা যদি ফাই বের করতে চাই তখন আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। তো বি
ডি এ কস থিটা, এর ইন্টিগ্রেশন করতে হবে আমাদেরকে। তো ইন্টিগ্রেশন করলে পরে আমরা কী পাবো, দেখো বি কনস্ট্যান্ট আর থিটাও কনস্ট্যান্ট। কেন থিটা কনস্ট্যান্ট? কারণ এখানে এরিয়া তোমাকে ডিফাইন করেই দিয়েছে যে এ, মনে করো আমি বললাম এরিয়াটা হচ্ছে এই ধরনের এরিয়া, এ হচ্ছে একটা সারফেস, এই এরিয়া হচ্ছে এ। তো এরিয়া মনে করো ডিফাইন করাই আছে, আর ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটাও কনস্ট্যান্ট, মানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তো সেক্ষেত্রে থিটা তো কনস্ট্যান্ট হবে। তো থিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে বি আর কস থিটা দুটো কনস্ট্যান্ট, তো এই দুটোকে বাইরে নিয়ে চলে আসি। তো এই দুটোকে যদি আমরা বাইরে নিয়ে চলে আসি তো ইন্টিগ্রেশনের ভেতরে কে থাকছে, ডি এ থাকছে, তাই না? তো এখন ডি এর যদি ইন্টিগ্রেশন করি আমরা তাহলে টোটাল সারফেসটা পাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে কী হবে, এখানে আমরা সার্কুলার ইন্টিগ্রেশন ইউজ করি। সার্কুলার ইন্টিগ্রেশন মানে কিছুই না, সার্কুলার ইন্টিগ্রেশন মানে হচ্ছে টোটাল সারফেসটা আমাদেরকে নিতে হবে। তো তখন আমরা সার্কুলার ইন্টিগ্রেশন ইউজ করি। তো সার্কুলার ইন্টিগ্রেশন করলে পরে এই ডি এর যদি আমরা সার্কুলার ইন্টিগ্রেশন করি তারপরে কী পাবো, বি, আর ডি এর সার্কুলার ইন্টিগ্রেশন করলে পরে আমরা পাবো এ, তার মানে বি এ কস থিটা। তো এখানে যদি আমরা ফর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই ফ্লাক্স, তাহলে ফ্লাক্সকে আমরা ভেক্টর ফর্মে কী করে লিখব, বি ভেক্টর ডট এ ভেক্টর, বি ভেক্টর ডট এ ভেক্টর। আচ্ছা, এটা কিন্তু তখনই লেখা পসিবল যখন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, নয়তো এটা কিন্তু পসিবল না লেখা। তো আসল যে ইকুয়েশন ফ্লাক্সের সেটা হচ্ছে সবসময় এটাই থাকবে, আসল ইকুয়েশন সবসময় এটাই থাকবে। ওকে, তো এই হচ্ছে ফ্লাক্স ইকুয়াল টু বি ডট এ ভেক্টর। আচ্ছা, এবার আমরা চলে আসি, যদি এটাই নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয়, এটাই যদি নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয় তো সেক্ষেত্রে কী হবে? তো নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হলে পরে নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তো এই ক্ষেত্রে দেখো যেহেতু নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তার মানে হচ্ছে বি যেটা আছে ম্যাগনেটিক ফিল্ড, তার ম্যাগনিটিউড বা ডাইরেকশন এর মধ্যে যে কোনো একটা বা যে কোনো দুটো চেঞ্জ করতে পারে, ম্যাগনিটিউডও চেঞ্জ করতে পারে, ডাইরেকশনও চেঞ্জ করতে পারে, আবার দুটো একসঙ্গেও চেঞ্জ করতে পারে। তো দ্যাট উইল বি কল্ড ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তো এই ক্ষেত্রে আমরা ফ্লাক্স কী করে বের করব? তো দেখো একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যখনই কোনো জিনিস চেঞ্জ করে, বেশিরভাগ ক্ষেত্রে যখন কোনো জিনিস চেঞ্জ করে তার যদি আমরা টোটাল ভ্যালু পেতে চাই তো সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। সেক্ষেত্রে কী করতে হয়, আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। ঠিক আছে, যেমন দেখো এখানে আমরা ইন্টিগ্রেশন করেছি কিন্তু এখানে তো আর নন ইউনিফর্ম না, এখানে ইউনিফর্ম। তো আমরা সরাসরি একটা ভ্যালু পেয়ে গেছি এখানে, কিন্তু এখানে আমাদের কি করতে লাগবে, এখানে আমরা নর্মালি এই ফাইটা কি লিখব, সার্কুলার ইন্টিগ্রেশন অফ বি ডট ডি এ, এটাই লিখবো, বাস এটা লিখে তারপরে ছেড়ে দেবো, আর কিছু দরকার নেই। এখানে একটুখানি এক্সটেন্ড করে এটাকে এরকম করেও লিখতে পারো যে সার্কুলার ইন্টিগ্রেশন অফ বি ইন্টু ডি এ ইন্টু কস থিটা, এমন করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ইন্টিগ্রেশন সাইনটাকে ভাঙলে পড়ে চলবে না, কারণ এখানে ইন্টিগ্রেশন তখনই আমরা করতে পারবো যখনই আমরা এই যে বিটা আছে না, এই বিটা ফাংশন হবে এর, অথবা থিটাটা ফাংশন হবে এর, তখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, তাছাড়া আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তো এমন করে এটাকে রেখে দেবো কখন, যখন এটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তো নন ইউনিফর্মের ক্ষেত্রে আমরা কি পেলাম, এটা একটা পেলাম, আর ইউনিফর্মের ক্ষেত্রে আমরা কোনটা পেলাম, এটা একটা পেলাম। ঠিক আছে, আচ্ছা এখানেই এবারটা আমরা সারফেসে চলে আসি। সারফেস দেখো, একটা হয় ওপেন সারফেস আর একটা হয় ক্লোজ সারফেস। তো যদি ওপেন সারফেস হয় তাহলে পরে তো এইটা আর এটা হবে, যদি ইউনিফর্ম হয় তো এটা হবে, এই যে এটা হবে, আর যদি নন ইউনিফর্ম হয় তাহলে পরে এটা হবে। কখন, যদি ওপেন সারফেস হয়, ওপেন সারফেসে আমরা যদি টোটাল ফ্লাক্স বের করতে চাই, তাই না? কিন্তু আমরা যদি ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু ম্যাগনেটিক ফ্লাক্স
থ্রু এ ক্লোজ সারফেস বের করতে চাই, আমরা যদি একটা ক্লোজ সারফেসে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই তাহলে পরে কি হবে, খুব মন দিয়ে শুনবে। দেখো আমি এখানে যেটা বলছি সেটা এখন খুব মন দিয়ে বুঝবে, ঠিক আছে? তো আমার কাছে একটা ক্লোজ সারফেস রয়েছে, ঠিক আছে? ক্লোজ সারফেস কী করে বোঝায়, ক্লোজ সারফেস একটা স্পিয়ার টাইপের রয়েছে। স্পিয়ারটা হচ্ছে আমার কাছে মনে করা একটা ক্লোজ সারফেস, ঠিক আছে? স্পিয়ারের যে সারফেসটা সেটা হচ্ছে একটা ক্লোজ সারফেস। তো এখন দেখো এর ভেতরে মনে করো একটা ম্যাগনেট রয়েছে, ওকে? এটা হচ্ছে এন নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তো এখান থেকে যে ম্যাগনেটিক লাইন্সগুলো বেরোবে সেটা কেমন করে বেরোবে, নর্থ থেকে বেরোবে, সাউথ দিয়ে ঢুকবে। তো এই গিয়ে এই, এই গিয়ে এই, এই গিয়ে এই, তো এমন হতে থাকবে, তাই না? নর্থ থেকে বেরিয়ে সাউথে ঢুকবে। তবে আর ডিরেকশান দেখালাম না এর মধ্যে, কারণ দেখতে খুব বাজে লাগবে। যাই হোক, তো এখানে এই যে স্পিয়ারটা রয়েছে, স্পেরিক্যাল যে সারফেসটা, আমরা এখন যদি বলি যে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দিস স্পেরিক্যাল সারফেস, তাহলে কি বলবে তোমরা? খুব মন দিয়ে দেখো। এখানে আমি কি করছি, একটা জিনিস শুধুমাত্র লিখছি, সেটা হচ্ছে কি লিখছি দেখো, এখানে লিখছি যখন আউটওয়ার্ড ফ্লাক্স হবে না, আউটওয়ার্ড ফ্লাক্স, যখন ফ্লাক্স আউটওয়ার্ড হবে, যখন ফ্লাক্স আউটওয়ার্ড হবে, কোথা থেকে আউটওয়ার্ড? কোনো সারফেস থেকে, কোনো ক্লোজ সারফেস থেকে। তো আউটওয়ার্ড ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস, থ্রু এনি ক্লোজড সারফেস, এটা একটা হতে পারে। আরেকটা কি হতে পারে? ইনওয়ার্ড ফ্লাক্স হতে পারে, তাই না? ইনওয়ার্ড ফ্লাক্স মানে কি? যেটা ঢুকছে। আর আউটওয়ার্ড ফ্লাক্স মানে হচ্ছে যেটা বেরোচ্ছে সারফেস থেকে, এই তো। তো ইনওয়ার্ড ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস। তো দুটো জিনিস হতে পারে ফ্লাক্স ক্লোজ সারফেসের ক্ষেত্রে, একটা ফ্লাক্স যেটা ঢুকছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যেটা ঢুকছে ওই সারফেসের মধ্যে, মানে ইনওয়ার্ড ফ্লাক্স, আর একটা হচ্ছে যেটা বেরোচ্ছে, তার মানে আউটওয়ার্ড ফ্লাক্স। দুটো ফ্লাক্স হতে পারে ফর ক্লোজ সারফেস। তো এখানে যে আউটওয়ার্ড ফ্লাক্স আছে, এখানে যে আউটওয়ার্ড ফ্লাক্স আছে সেটাকে আমরা বোঝাবো কি দিয়ে? পজিটিভ সাইন দিয়ে। এই ফ্লাক্সটাকে আমরা বোঝাবো পজিটিভ সাইন দিয়ে। আর এখানে যে ইনওয়ার্ড ফ্লাক্স রয়েছে এটাকে আমরা বোঝাবো নেগেটিভ সাইন দিয়ে, এটাকে আমরা বোঝাবো নেগেটিভ সাইন দিয়ে। তো একটা হচ্ছে পজিটিভ সাইন, একটা হচ্ছে নেগেটিভ সাইন। আউটওয়ার্ড ফ্লাক্সকে আমরা বোঝাবো পজিটিভ সাইন দিয়ে, আর ইনওয়ার্ড ফ্লাক্সকে আমরা বোঝাবো নেগেটিভ সাইন দিয়ে, ওকে? এইবার এইখানে আমরা চলে আসি, এই ছবিটার ক্ষেত্রে আমরা চলে আসি। এখানে কি হচ্ছে দেখো, একটা স্পেরিক্যাল সারফেস রয়েছে, তার ভিতরে একটা ম্যাগনেট রয়েছে। তো ম্যাগনেটের থেকে যেমন ফ্লাক্স বেরোবে ওই সারফেস দিয়ে, এই ক্লোজ সারফেস দিয়ে, ঠিক তেমনি ঢুকবেও তো না ফ্লাক্স। কেন? কারণ নর্থ দিয়ে বেরোবে, সাউথ দিয়ে ঢুকবে। তো এখানে যতগুলো লাইন বেরোবে, যতগুলো লাইন সারফেস দিয়ে বেরোবে, ততগুলো লাইনই তো ঢুকবে না। কারণ এন চুম্বক থেকে বেরিয়ে বা ম্যাগনেট থেকে বেরিয়ে তো ম্যাগনেটেই ঢুকতে হবে। তো যা বেরোবে তাই ঢুকবে। তাহলে এখানে নেট ফ্লাক্স কত হবে? নেট ফ্লাক্স হবে 0। তার মানে ফর এনি ক্লোজ সারফেস টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স উইল বি 0। যে কোনো ক্লোজ সারফেসের ক্ষেত্রে যে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স হয় সেটা কি হয়? 0 হয়। তো ক্লোজ সারফেসের ক্ষেত্রে আমরা যদি এখানে লিখতে চাই টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স, দ্যাট উইল বি phi ইকুয়াল টু সার্কুলার ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএ। এটা কত হবে? এটা হবে 0। এটা কত হবে? এটা হবে 0, ওকে? ফর ক্লোজ সারফেস, ঠিক আছে? এটা হচ্ছে ফর ক্লোজ সারফেস। তো এ হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, এ হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো এবারে চলে আসি এর ইউনিট কী হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কী হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা পুরো বুঝলাম। ম্যাগনেটিক ফ্লাক্সের যে ইউনিট সেটা হবে ফাই ইউনিট বের করবো না আমরা। তো এর ইউনিট ইন এসআই সিস্টেম হবে ওয়েবার। রবিবার না সোমবার না, ওয়েবার, ঠিক আছে? তো এটাকে এরকম করেও লেখা যায় ওয়েবার, অথবা অর দিয়ে লিখছি এখানে, এটা লেখা যায় টেসলা ইন্টু মিটার স্কোয়ার। টেসলা ইন্টু মিটার স্কোয়ার। টেসলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট। আর ইন সিজিএস সিস্টেম এ ফ্লাক্সের যে ইউনিট সেটা হচ্ছে ম্যাক্সওয়েল, এটা হচ্ছে ম্যাক্সওয়েল, ঠিক আছে? অথবা এটাকে লেখা যায় গস
সেন্টিমিটার স্কোয়ার, গজ সেন্টিমিটার স্কোয়ার। গজ হচ্ছে সিজিএসএ ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট। এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, একটা হয় ম্যাগনেটিক ফিল্ড, এই বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড, আর ফাইটা হচ্ছে ফ্লাক্স। ওকে, তো এই গেল ইউনিট। এবার চলে আসি ডাইমেনশানে, যে ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইমেনশন কী হবে। ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইমেনশন কী হবে? তো নর্মালি আমরা যদি লিখি ফ্লাক্স, তাহলে কী করে লিখবো? ফাই ইকুয়াল টু বি ইন্টু এ। মানে এখানে কোনো আমি ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি না এটাকে, জাস্ট ডাইমেনশন বের করার জন্য লিখলাম ফাই ইকুয়াল টু বি ইন্টু এ। তো এখন আমাদের বি এর ডাইমেনশন জানতে হবে না, বি মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন জানতে হবে। তো এটা আমরা কী করে বের করবো? তো এর জন্য আমরা একটা সূত্র ইউজ করবো, ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু বিআইএল। এটা ইউজ করবো, এফ ইকুয়াল টু বিআইএল। ফোর্স, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, এই বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আইটা হচ্ছে কারেন্ট, এলটা হচ্ছে কন্ডাক্টরের এফেক্টিভ লেংথ। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি বি বের করতে চাই, তো এটা কি হবে? এফ ডিভাইডেড বাই আই ইন্টু এল, তাই না? এফ ডিভাইডেড বাই আই ইন্টু এল। তো এখন আমরা এখান থেকে বি এর ডাইমেনশনটা বের করছি। তো বি এর ডাইমেনশন বের করার জন্য আমাদের এফ এর ডাইমেনশন দরকার। তো এফ এর ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এফ এর ডাইমেনশন। আর আই এর ডাইমেনশন, কারেন্টের ডাইমেনশন হচ্ছে এ, শুধু এ মানে এরিয়া না, এ মানে অ্যাম্পিয়ারের এ। এটা আমরা কারেন্টের ডাইমেনশন এ দিয়ে বোঝাই, অথবা আই দিয়েও অনেক সময় বোঝানো যায়। আর এলটা হচ্ছে লেংথ অফ কন্ডাক্টর, তো এটাকে আমরা নর্মালি এল লিখছি, ঠিক আছে? তো এখান থেকে বি এর যে ডাইমেনশন বেরোচ্ছে সেটা কত বেরোচ্ছে? এল তো ওপর নিচে ক্যান্সেল আউট হয়ে গেল, তো এখানে থাকলো এম টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -1। এটা হচ্ছে বি এর ডাইমেনশন, তো এখন এখানে আমরা যদি ফাই এর ডাইমেনশন বের করতে চাই, তাহলে এটা কত হবে? এটা হবে বি এর ডাইমেনশন মানে এম টি টু দি পাওয়ার -2 এ ইনভার্স ইন্টু এ এর ডাইমেনশন। তো এখানে আবার এটা হচ্ছে এরিয়া, আর এরিয়ার ডাইমেনশন কি হয়? এল স্কোয়ার। তো এইটা হচ্ছে টোটাল ফ্লাক্সের ডাইমেনশন, ওকে। তো এবার আমরা দেখি যে ফ্লাক্স যেটা আছে তার ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে আর মিনিমাম ভ্যালুই বা কখন হবে, এটা আমরা দেখি। তো ফ্লাক্স নর্মালি আমরা এটাকে কি করে লিখি? যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয় তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি বি ডট এ, আর এটাকে আমরা লিখতে পারি এইভাবে বি এ কস থিটা। তো এখন যদি আমরা ধরে নিই যে ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া কনস্ট্যান্ট, তাহলে পরে এই থিটার ভ্যালুটা চেঞ্জ করে আমরা ফ্লাক্সকে ম্যাক্সিমাম বা মিনিমাম করতে পারি, তাই তো? আমরা যদি ধরে নিই ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া যেটা আছে তার ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, তাহলে থিটা চেঞ্জ করে আমরা ফ্লাক্সটাকে ম্যাক্সিমাম বা মিনিমাম করতে পারি। কি করে? তো এখানে কস থিটা ম্যাক্সিমাম কখন হবে? যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা যদি 0 ডিগ্রি হয় তো সেই ক্ষেত্রে কস থিটা হবে কি? ম্যাক্সিমাম, অর্থাৎ 1 হবে। আর তখন আমরা ফাই কি লিখব? ইকুয়াল টু বি এ, তার মানে এটা কেমন দেখতে হচ্ছে? এটা হচ্ছে যদি একটা সারফেস হয়, তো সারফেসের সঙ্গে পুরোপুরি পারপেন্ডিকুলার থাকবে কি? এই ম্যাগনেটিক ফিল্ড পুরোপুরি পারপেন্ডিকুলার থাকবে। আর ওপরের দিকটা আমরা যদি পজিটিভ ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে ফ্লাক্স হচ্ছে বিএ। ওপরের দিকটা পজিটিভ ধরছি আমি, মানে এই যে সারফেসের ওপরের দিকটা পজিটিভ ধরছি, তার মানে এই ক্ষেত্রে ফ্লাক্স হচ্ছে ম্যাক্সিমাম। তো মানে এই যে ফ্লাক্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স, ওকে। তো এখন যদি মিনিমাম ফ্লাক্স বের করতে চাই তাহলে কস থিটা মিনিমাম হতে হবে। আর কস থিটা মিনিমাম মানে কি? থিটা যখন 180 ডিগ্রি হয় তখন কস থিটা হয় মিনিমাম, অর্থাৎ কস থিটা হবে তখন -1 ম্যাগনিটিউড ওয়াইজ মিনিমাম না, বাট যেহেতু এখানে +1 মানে এই সাইনটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। সাইনটা বোঝানোর জন্য, মানে এই কারণের জন্যই বোঝায় যে এই যে ফ্লাক্সটা আছে সেটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, মানে ডিরেকশন তো বলবো না আমি, ঠিক ডিরেকশন বলবো না, মানে আউটওয়ার্ড নাকি ইনওয়ার্ড, এটা বোঝানোর জন্য আমরা সাইনগুলোকে ইউজ করে থাকি। তো এখানে ফ্লাক্সটা কি হচ্ছে? মিনিমাম হচ্ছে, আর তখন ফ্লাক্সের যে ম্যাগনিটিউড হচ্ছে সেটা কত হচ্ছে? -BA।
তো মাইনাস বিএ মানে আমরা এটাই বুঝতে পারছি যে এইখানে ফ্লাক্সটা যদি এই ওপরের দিকে হয় তো মাইনাস বিএতে কী হবে, নিচের দিকে হবে। মাইনাস বিএতে কী হবে, নিচের দিকে হবে। এই হচ্ছে ফ্লাক্স, এই হচ্ছে ফ্লাক্স পুরো ম্যাগনেটিক ফ্লাক্স। তো এরপরে আমাদের চলে আসছি ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটা আশা করি আমরা বুঝতে পেরে গেছি প্রত্যেকটা জিনিস। এরপরে এখানেই চলে আসছি ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, আচ্ছা, তো এটা একটু মন দিয়ে বুঝবে, এটা ইম্পর্টেন্ট আছে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ওকে। তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, দেখো একটা এক্সপেরিমেন্ট, প্রথমে এক্সপেরিমেন্টের কথা প্রথমে বলে নিই, তারপরে এই লটায় চলে আসে। একটা এক্সপেরিমেন্ট, এ হচ্ছে এন, এ হচ্ছে এস, এটা হচ্ছে ম্যাগনেট, এটা হচ্ছে একটা সার্কিট টাইপের বলতে পারো, একটা ক্লোজ সার্কিট, ঠিক আছে। এখানে এটা হচ্ছে একটা কয়েল টাইপের, এইটা হচ্ছে একটা কয়েল টাইপের, এটা ক্লোজ সার্কিট, এটা হচ্ছে কয়েল টাইপের। আর এইটাকে বলা হচ্ছে গ্যালভেনোমিটার। এই গ্যালভেনোমিটার মানে কি, এই গ্যালভেনোমিটার মানে হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কারেন্টকে ডিটেক্ট করতে পারে, মানে কোনো একটা সার্কিটে কারেন্ট আছে কি নেই সেটা আমরা গ্যালভেনোমিটারের সাহায্যে বুঝতে পারি। মানে গ্যালভেনোমিটারের যে কাঁটাটা রয়েছে, এই কাঁটাটা ডিফ্লেক্ট করবে, যদি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় তো কাঁটাটা ডিফ্লেক্ট করবে, তখন আমরা বুঝবো যে এর মধ্যে কারেন্ট আছে। আর এই গ্যালভেনোমিটার দিয়ে আমরা অ্যামিটারও তৈরি করতে পারি, আবার ভোল্টমিটারও তৈরি করতে পারি। আচ্ছা, তো এখানে এক্সপেরিমেন্ট হচ্ছে এমন টাইপের, এই যে ম্যাগনেটটা রয়েছে, এই ম্যাগনেটটাকে আমি যদি সামনের দিকে নিয়ে আসি তাহলে কী হবে, যদি আমরা পেছন দিকে নিয়ে যাই তাহলে পরে কী হবে। তো এই এক্সপেরিমেন্টটা আছে এমন একটা এক্সপেরিমেন্ট, যদি আমরা সামনের দিকে নিয়ে আসি তাহলেও দেখতে পাবো যে গ্যালভেনোমিটার যেটা আছে তার কাঁটার ডিফ্লেক্ট হচ্ছে, আবার যদি পেছন দিকে নিয়ে যাই তখনও দেখতে পাবো যে এখানে গ্যালভেনোমিটারে কাঁটার ডিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকেই ফ্যারাডে যে ল লিখেছিলেন সেটা হচ্ছে এমন টাইপের যে এক নম্বর লটা হচ্ছে এমন টাইপের যে কোনো একটা সার্কিট রয়েছে আমার কাছে, সেই সার্কিটের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ করে, সেই সার্কিটের মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস বা ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে সেটা যদি চেঞ্জ করে, তো ওই সার্কিটের দুটো এন্ডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য ইনডিউসড ইএমএফ তৈরি হবে। আবার বলছি, কোনো একটা সার্কিট রয়েছে আমার কাছে, তো সার্কিটের ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস পাস করে গেছে বা ম্যাগনেটিক ফ্লাক্স পাস করেছে সেটা যদি চেঞ্জ হয়, তো ম্যাগনেটিক ফ্লাক্স, এখানে লিখছি আমি শর্টকাটে লিখছি, ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এনি সার্কিট মানে এখানে সার্কিট ক্লোজও হতে পারে আবার ওপেনও হতে পারে। এনি সার্কিট চেঞ্জেস, যদি চেঞ্জ করে তাহলে পরে কী হবে, ওই সার্কিটের দুটো এন্ডে ইনডিউসড ইএমএফ তৈরি হবে বা ইএমএফ ইনডিউসড হবে। ওকে, সো ইএমএফ will be induced across the circuit। তো সার্কিটের অ্যাক্রসে ইনডিউসড ইএমএফ তৈরি হবে, এমন করে লিখলাম ইনডিউসড ইএমএফ তৈরি হবে। তো এটার আসল যেই কারণ সেটা কি, সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আছে না সেটা চেঞ্জ হতে হবে থ্রু এনি সার্কিট, মানে কোনো সার্কিটের মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফ্লাক্স গেছে সেইটা চেঞ্জ হতে হবে। সার্কিটের বাইরে যদি কোনো ম্যাগনেটিক ফ্লাক্স থাকে সেটা যদি চেঞ্জ হয় তাহলে পরে কিন্তু হবে না, সার্কিটের ভেতরের যে ম্যাগনেটিক ফ্লাক্স সেটাকে চেঞ্জ করতে হবে, তবে সেই সার্কিটের দুটো এন্ডে ইনডিউসড ইএমএফ তৈরি হবে।
মানে আমি যদি একটা এক্সাম্পল দিই এটার, তাহলে পরে কী হবে, এই হচ্ছে একটা সার্কিট টাইপের আছে, এটা হচ্ছে দুটো এন্ড এ আর বি, এ হচ্ছে দুটো এন্ড মনে করো, ওকে। তো এখানে আমি কি করছি, একটা ম্যাগনেট মনে করো আমার কাছে আছে, এই ম্যাগনেটটাকে আমি এই সামনে নিয়ে আসছি, এর দিকে নিয়ে আসছি, তাহলে পরে কী হবে, এই ম্যাগনেটের থেকে ফার্স্ট হচ্ছে এই ম্যাগনেটের থেকে, এটা যদি এন হয় এটা যদি এস হয়, তো ম্যাগনেটের থেকে তো এমন করে ফ্লাক্স বেরিয়ে গেছে না, এমন করে ফ্লাক্স বেরিয়েছে, এমন করে ফ্লাক্স বেরিয়েছে, এইভাবে আঁকি, এমন করে ফ্লাক্স বেরিয়েছে, তাই তো। এটা ঘুরে গিয়ে আবার সাউথ পোল দিয়ে ঢুকেছে এমন করে, তো ওটা আমি দেখালাম না, তো এমন করে ফ্লাক্স বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার যত তুমি কাছে নিয়ে আসবে বা যত তুমি দূরে সরাবে ম্যাগনেটটাকে, তত কী হবে, এই যে লাইন অফ ম্যাগনেটিক ফিল্ডের যতগুলো লাইন রয়েছে না, এটা চেঞ্জ করবে, আর এটা যখনই চেঞ্জ করবে তখনই কী হবে, এই সার্কিটের এ আর বি এই দুটো এন্ডের অ্যাক্রসে ইনডিউসড ইএমএফ তৈরি হবে, এই দুটো এন্ডের অ্যাক্রসে ইনডিউসড ইএমএফ তৈরি হবে, ওকে। তার মানে এখানে ইএমএফ তৈরি হবে ইনডিউসড, তার মানে এটাকে আমি এটা দিয়ে দেখাচ্ছি, উইল বি ইনডিউসড অ্যাক্রস এ বি যে পয়েন্ট দুটো রয়েছে এর অ্যাক্রসে ইনডিউসড ইএমএফ তৈরি হবে। এবার আমি কি বললাম দেখো, এখানে মন দিয়ে শোনো, এখানে এই যে সার্কিটটা, মানে যেটা আমি এখন এক্সাম্পল দিলাম, এই সার্কিটটা কী ধরনের সার্কিট, ওপেন অর ক্লোজ, ওপেন সার্কিট। তো এখানে ওপেন সার্কিট হওয়ার জন্য এখানে কী হবে, কারেন্ট ফ্লো করতে পারবে না। তো কারেন্ট ফ্লো করতে পারা বা না পারা সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ সার্কিটের নেচারের ওপর, মানে সেটা ওপেন সার্কিট অর ক্লোজ সার্কিট তার ওপর। বাট ইনডিউসড যে ইএমএফ সেইটা কিন্তু অবশ্যই তৈরি হবে, ইনডিউসড ইএমএফ অবশ্যই তৈরি হবে। কখন, যখন সার্কিটের মধ্যে দিয়ে যে ফ্লাক্স সেটা চেঞ্জ করবে, তো ইনডিউসড ইএমএফ তো তৈরি হবেই, বাট কারেন্ট ফ্লো করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে ওই সার্কিটটা কেমন টাইপের, ওপেন অর ক্লোজ সার্কিট। যদি এখানে ওপেন সার্কিট হয় তাহলে কারেন্ট ফ্লো করবে না, যদি ওপেন সার্কিট হয় তাহলে কি হবে, কারেন্ট ইকুয়াল টু 0 হবে। আর এটাই যদি ক্লোজ সার্কিট হয়, তাহলে কি হবে, কারেন্ট নট ইকুয়াল টু 0 হবে, হবে। এই হচ্ছে ফ্যারাডেস ফার্স্ট ল, যে কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ করে তাহলে পরে ইনডিউসড ইএমএফ তৈরি হয়। চেঞ্জ বন্ধ, ইনডিউসড ইএমএফও কিন্তু তৈরি হবে না, চেঞ্জ হলেই কিন্তু একমাত্র ইনডিউসড ইএমএফ তৈরি হবে, সার্কিট ক্লোজ হোক অথবা ওপেন হোক। আচ্ছা, এরপর আমরা 2 নম্বরে চলে আসি। 2 নম্বর যে লটা রয়েছে আমাদের ফ্যারাডেস ল, 2 নম্বর লটা হচ্ছে ফ্যারাডেস যে 2 নম্বর ল সেটা হচ্ছে কোনো সার্কিটের মধ্যে দিয়ে ফ্লাক্স চেঞ্জ করছে আর সেখানে ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে। তো এখন এই যে ইনডিউসড ইএমএফ এর তো একটা ভ্যালু আছে না, এর একটা ম্যাগনিটিউড আছে। তো এই যে ম্যাগনিটিউডটা না ইনডিউসড ইএমএফের, এই যে ম্যাগনিটিউডটা ইনডিউসড ইএমএফের, সেটা কার সঙ্গে সমান হবে, সেটা সমান হবে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের সঙ্গে। যদি কয়েলের টার্ন নাম্বার 1 হয়, কয়েলের যদি টার্ন নাম্বার মানে n ইকুয়াল টু যদি 1 হয়, তো সেক্ষেত্রে কত হবে, EI বা এপসাইলন I ইকুয়াল টু d∅ dt। এই d∅ dt মানে কি, এই d∅ dt মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। আচ্ছা, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স মানে কি, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স মানে হচ্ছে কত তাড়াতাড়ি ফ্লাক্সটা চেঞ্জ করছে। যদি আস্তে আস্তে চেঞ্জ করে, স্লোলি চেঞ্জ করে, তাহলে পরে ইনডিউসড ইএমএফ কম হবে, যদি ফাস্ট চেঞ্জ করে তাহলে ইনডিউসড ইএমএফ বেশি হবে, ঠিক আছে। তো d∅ dt কি হচ্ছে ইনডিউসড ইএমএফ এর মান এটা। তো এটা হচ্ছে যখন n ইকুয়াল টু 1, তো সবসময় তো আর n ইকুয়াল টু 1 থাকবে না, যদি টার্ন নাম্বার অনেক হয়, যদি টার্ন নাম্বার n হয় তখন কি হবে, তখন ইনডিউসড ইএমএফ কি হবে, এপসাইলন I ইকুয়াল টু n d∅ dt, তখন কত হবে, n d∅ dt, ওকে। তো এটা হচ্ছে ফ্যারাডেস ল এর মানে ফ্যারাডেস সেকেন্ড ল, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। কিন্তু এখানে একটা কি রয়েছে, এখানে একটা কিছু কম জিনিস রয়েছে, মানে কিছু একটা নেই, মিসিং রয়েছে কিছু একটা। কি মিসিং রয়েছে দেখো, শোনো মন দিয়ে ব্যাপারটা। তো মনে করো কোনো একটা আমার কাছে ক্লোজ সার্কিট রয়েছে, একটা ম্যাগনেটকে আমি এই দিকে নিয়ে আসছি,
এই সামনের দিকে নিয়ে আসছি, ঠিক আছে? ম্যাগনেটকে আমি সামনের দিকে নিয়ে আসছি। তো এটাকে একটুখানি অন্যরকম করে আঁকি। ঠিক আছে, এই যে ডটেড লাইনটা দেখতে পাচ্ছ, ডটেড লাইনটা বোর্ডের ভেতরের দিকে আছে, আর এই যে সলিড লাইনটা বাঁদিকে সেটা বোর্ডের সামনের দিকে আছে। তো এখন এই পুরো যে সার্কিটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ক্লোজ সার্কিট, এটা হচ্ছে একটা ক্লোজ সার্কিট। তো এখন ম্যাগনেটটাকে আমি কী করেছি, এখন ম্যাগনেটটাকে আমি এই সার্কিটের সামনে নিয়ে এসেছি। তো সামনে নিয়ে আসলে পরে কী হবে, ফ্লাক্স চেঞ্জ করবে, আর ফ্লাক্স চেঞ্জ করলে পরে কী হবে, ইনডিউসড ইএমএফ তৈরি হবে। তো এখন কোশ্চেন হচ্ছে, এটা যেহেতু একটা ক্লোজ সার্কিট, তার মানে এখানে কারেন্ট ফ্লো করবে, কিন্তু কারেন্টের ডিরেকশন কী হবে, কারেন্টের ডিরেকশনটা কী হবে? আচ্ছা, তো কারেন্টের ডিরেকশন কী হবে? এই ডিরেকশন জানার জন্য আরেকজন বিজ্ঞানী এসেছিলেন, তার নাম হচ্ছে লেঞ্জ, তার নাম হচ্ছে লেঞ্জ। ওকে, তো এই হচ্ছে আমাদের লাস্ট ল, লেঞ্জেস ল। লেঞ্জেস লটা কি? লেঞ্জেস লটা কিছুই না, লেঞ্জেস লটা হচ্ছে effects oppose its causes। ঠিক আছে, এফেক্টস অপোজ ইটস কজেস, এর মানেটা কিছুই না, এর মানেটা হচ্ছে এই যে সার্কিটটা রয়েছে এর মধ্যে ইনডিউসড ইএমএফ তৈরি হবে, আর তার জন্য যেহেতু ক্লোজ সার্কিট কারেন্টও তৈরি হবে, আর কারেন্টের ডিরেকশন থাকবে। কিন্তু কারেন্টের ডিরেকশন এমনই হবে যাতে যেই কারণে ইনডিউসড ইএমএফটা তৈরি হচ্ছে সেই কারণটাকে ও বাধা দিতে পারে, অপোজ করতে পারে। এর জন্য এখানে লিখেছি এফেক্টস অপোজ ইটস কজেস, যেই কারণে কারেন্ট তৈরি হচ্ছে, ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, সেটাকেই ও বাধা দেবে। তো এখানে কি হচ্ছে, ম্যাগনেটটাকে আমি কাছে নিয়ে এসেছি, তো কাছে নিয়ে আসার জন্য এখানে ফ্লাক্স চেঞ্জ করছে, আর চেঞ্জ করার জন্য এখানে ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, আর কারেন্ট ফ্লো করছে বিকজ অফ ক্লোজ সার্কিট। তো এখন কি করবো, আমি ম্যাগনেটের যে আশাটা না, এদিকে যে মোশন ম্যাগনেটের, এটাকে আমি আটকানোর চেষ্টা করব। তো কি করে আটকাবো? তো এই যে পোলটা, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, তো ম্যাগনেটটা এদিকে আসছে। তো এখন আমি কি করব, এই সার্কিটের মধ্যে এমন কিছু তৈরি করব যাতে এই এনটা এদিকে না আসতে পারে। তার মানে এমন কিছু তৈরি করতে লাগবে যে যাতে এনটাকেও রিপেল করে, বিকর্ষণ করে এলটাকে। তো এনটাকে বিকর্ষণ কি করে করতে পারবে? যদি এই সার্কিটের এই দিকে ডান দিকে একটা এন পোল তৈরি হয় আর বাঁ দিকে একটা এস পোল তৈরি হয়, তবে গিয়ে কিন্তু এইটা এই ম্যাগনেটটাকে রিপেল করতে পারবে। তো এন পোল তৈরি হওয়া মানে কি? এন পোল তৈরি হওয়া মানে হচ্ছে এইখান থেকে ম্যাগনেটিক ফিল্ড বেরোবে, এইখানে ঢুকবে, এইখান থেকে ম্যাগনেটিক ফিল্ড বেরোবে, এখানে ঢুকবে, এখান থেকে বেরোবে এমন করে এখানে ঢুকবে, তাই না? তবেই তো এটা এই পাশেরটা এন পোল হচ্ছে না, আর এই পাশেরটা হচ্ছে এস পোল। ওকে, তো এখানে যদি এই দিকে এন পোল তৈরি হতে হয়, এই দিকে মানে আমি এইভাবে দেখছি, তো এইভাবে দেখলে পরে আমি কি দেখব? আমি দেখব যে এই দিকে যেহেতু বেরোচ্ছে কারেন্ট, তার মানে কারেন্ট ফ্লো করছে এইভাবে, মানে এইভাবে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড বেরোচ্ছে, তার মানে কারেন্ট ফ্লো করছে এইভাবে। ওকে, কারেন্ট এইভাবে ফ্লো করছে, মানে আমি এইভাবে কারেন্ট ফ্লো করতে দেখবো, এইভাবে। মানে আমার চোখ যদি এইখানে থাকে, তাহলে আমি দেখব যে কারেন্টটা ফ্লো করছে অ্যান্টি ক্লকওয়াইজ, বাট এইখানে যদি আমার চোখ থাকে তখন আমি দেখব কারেন্টটা ফ্লো করছে ক্লকওয়াইজ। ঠিক আছে, তো এই হচ্ছে লেঞ্জেস ল। এটা আবার একটুখানি ডিফাইন করে দিই। লেঞ্জেস লতে বলেছে যে এফেক্ট যেটা আছে, এফেক্টস অপোজ ইটস কজেস, মানে যেই কারণের জন্য ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে বা তার জন্য কারেন্ট তৈরি হচ্ছে, এখানে কারেন্টের ডিরেকশন এমনই হবে যাতে সেটা যেই কারণে হচ্ছে সেই কারণটাকে অপোজ করতে পারে। তো দিস ইজ কল্ড লেঞ্জেস ল। আর এই লটা কিসের ওপর প্রতিষ্ঠিত? মানে এর বেসিক প্রিন্সিপাল কি? বেসিক প্রিন্সিপাল হচ্ছে এনার্জি কনজারভেশন। কেন বললাম এনার্জি কনজারভেশন? কারণ দেখো, এখানে ম্যাগনেটটাকে তুমি নিয়ে আসছো, আর এর জন্য এখানে কারেন্ট তৈরি হচ্ছে, আর কারেন্ট তৈরি হচ্ছে মানে এখানে একটা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে, তাই তো? এবার কোনো একটা এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, তো কোন এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে?
তুমি যেই কাজটা করছো, মানে তুমি যেই এনার্জি দিয়ে এই ম্যাগনেটটাকে নিয়ে আসছো, সেই এনার্জিটাই এখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এর জন্যই তোমার মনে হচ্ছে যে তুমি যখন নিয়ে আসছো ম্যাগনেটটাকে, তখন তোমার কষ্ট হচ্ছে, মানে কোনো কিছুর এগেনস্টে কাজ করতে হচ্ছে। কারণ দেখো, যদি তুমি এই ম্যাগনেটটাকে নিয়ে আসো এইদিকে, তাহলে এখানে কি হবে, এন পোল তৈরি হবে, তার মানে রিপেল করবে না। তো সেই রিপালশনের বিরুদ্ধে এগেনস্টে গিয়ে তোমাকে ম্যাগনেটটাকে নিয়ে আসতে হবে, তবে গিয়ে তোমার এনার্জি কনভার্ট হবে এখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে, এখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। ওকে, তো এখানে পুরোপুরি এটা যে বেসিক প্রিন্সিপাল, সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন। তো এবার দেখো, টোটালে আমরা যদি ফ্যারাডেস লটাকে লিখি, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করি টোটালে, তাহলে সেটা কি দাঁড়াবে, তাহলে সেটা দাঁড়াবে যে এপসাইলন আই ইনডিউসড ইএমএফ ইকুয়াল টু মাইনাস অফ এন ডিফাই ডিটি, মাইনাস অফ এন ডিফাই ডিটি। এই মাইনাস সাইনটা কেন ইউজ করছি, এই মাইনাস সাইনটা ইউজ করছি এই কারণের জন্যই যে ইনডিউসড ইএমএফ যেটা আছে সেটা তো তৈরি হবে অবশ্যই, আর তার ডিরেকশান জানার জন্য, মানে কারেন্টের ডিরেকশান জানার জন্য, মানে কারেন্টের ডিরেকশান অ্যাকচুয়ালি কী হবে, এমনই হবে যাতে সেটা অপোজ করতে পারে। আর অপোজের জন্য, মানে অপোজ জিনিসটা বোঝানোর জন্য আমরা ইউজ করছি এই মাইনাস সাইনটা। ওকে, তো টোটালে যে ফর্ম ফ্যারাডেস ল, লেঞ্জেস ল এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে এইটা। তো কারেক্ট হচ্ছে এইটা একমাত্র, ঠিক আছে। কিন্তু ফ্যারাডেস এই যে সূত্রটা আছে না, এটা শুধুমাত্র ম্যাগনিটিউডের জন্য, এখান থেকে আমরা ডিরেকশন কিন্তু বলতে পারবো না। ডিরেকশন একমাত্র এখান থেকে আমাদের বলতে হবে। তো অ্যাকচুয়াল পুরো যদি ইকুয়েশন হয়, ফুল ফর্মে একটা ইকুয়েশন, সেটা হচ্ছে এইটা, ফ্যারাডেস আর লেঞ্জেস ল মিশিয়ে, এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের আসল সূত্র, ফ্যারাডেস ল প্লাস লেঞ্জেস ল। ওকে, তো এই গেল ভিডিও, পুরো কমপ্লিট হলো, ঠিক আছে। তিনটে আমরা আজকে দেখলাম, ম্যাগনেটিক ফ্লাক্স, ফ্যারাডেস লস আর লেঞ্জেস লস। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ সো মাচ।